যে গুম খুনের সঙ্গে যুক্ত, সরাসরি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত এমন ৩৪ জনকে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। যদিও এই ৩৪ জনের মধ্যে একটি অংশ সেনা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বদন্যতায় পালিয়ে গেছেন দেশ ছেড়ে। এর আগেও তাদের বিরুদ্ধে কিছু ওয়ারেন্ট ইস্যু হয়েছিল ৬ জন ৭ জনের বিরুদ্ধে। প্রত্যেকেই মানে সেনা তত্ত্বাবধানে পালিয়ে গেছেন বলা চলে আর কি। তো এই যে নতুন করে যেই আরো অভিযুক্ত হলেন ২২-২৩ জন, এদের ব্যাপারে সেনাবাহিনীর ভেতরের প্রতিক্রিয়া কি? জেনারেল ওয়াকারের সামনে এখন প্রশ্ন, তিনি কি আইন রক্ষা করবেন না অপরাধীদের রক্ষা করবেন? বিগত সময়ে তার যে কথাবার্তা, তাতে আমরা তাকে অপরাধীদের প্রতি এক ধরনের সহানুভূতি দেখেছি, অপরাধীদের প্রতি এক ধরনের মহব্বত আমরা দেখেছি। তো সেই জায়গাটা থেকে আজকে আমাদের আলোচনা। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং দর্শক, আমার সঙ্গে যোগ দিচ্ছেন ক্যাপ্টেন শাহনাজ জাহান। তিনিও আমার অনুষ্ঠান থেকেই আসলে তার সেনা জীবনের অনেক কষ্টের অভিজ্ঞতা দিয়ে শুরু করেছিলেন। শাহনাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনাদের দুজনের কাছেই প্রশ্ন আসলে, ধরেন এই যে একটা অভূতপূর্ব ঘটনা ঘটলো বাংলাদেশে, আমরা কিন্তু অনেকে আশাই করি নাই যে এরা অভিযুক্ত হবেন, এদের বিরুদ্ধে চার্জশিট হবে, এরা মানে কি বলবো যে বিচারের মুখোমুখি অন্তত প্রাথমিক ধাপে তারা এসে পৌঁছাবেন। তো এই ঘটনাটায় মানে অনেকের বক্তব্য বা সবকিছু মিলিয়ে আমি যদি বলি যে আপনাদের অনুভূতি কি, এবং এই ঘটনা সেনাবাহিনীর ভাবমূর্তি বা মনোবলে কি প্রভাব ফেলবে? মানে এখন ভাবমূর্তির কথাও বলা হচ্ছে, মনোবলের কথাও বলা হচ্ছে। তো আপনাদের দুজন সাবেক সেনা কর্মকর্তা, আপনারা কি মনে করেন যে সেনাবাহিনীর ভাবমূর্তি মনোবলে কি প্রভাব রাখবে, বা আপনাদের ব্যক্তিগত ওপিনিয়ন কি? সুমন ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আমার হচ্ছে একটা মিক্সড ফিলিং। আমি যদি বলি, ধরেন যদি পজিটিভ দুইটা জিনিস বলি খুশি হবার, সেটা হচ্ছে ১৪০০ প্রাণ গেল, ১৪টা মাস চলে গেল ৩৬ জুলাইয়ের পরে। তো এইখানে আমরা অন্তত একটা জায়গায় আসছি যেখানে আমরা এই গুম খুনের বিচারগুলা, জুলাই হত্যাকাণ্ড, সেগুলোর বিচারগুলা শুরু করতেছি আমরা। সো এবং আমরা শহীদদের কাছে, ছাত্র জনতা যারা রাস্তায় নেমে এসে আমাদেরকে এই বিপ্লবটা ঘটায় দিছে, তাদের ত্যাগের কাছে আমরা যে ঋণী আছি, সেটা আমরা একটু একটু হয়তো শোধ করার চেষ্টা করব। আরেকটা পজিটিভ জিনিস হচ্ছে, ধরেন আর্ম সেনাবাহিনী, বিভিন্ন বাহিনী, ইভেন পুলিশ বলেন, তাদের কিন্তু এখন একটা কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ শুরু হইল। তারা যদি ওই পজিটিভলি জিনিসটা দেখে যে হ্যাঁ, খারাপ কাজ হয়েছে, বাট আমরা এখন সেগুলোকে ঠিক করবো। সো এই পজিটিভ জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি। বাট কিছু শঙ্কা থেকে যা, প্রথম জিনিস বলি, আমার বা আপনার কি মনে হচ্ছে যে বা আমাদের সরকার, আইসিটি, তারা যথেষ্ট পরিমাণ দৃঢ়তা এবং দ্রুততার সাথে এই বিচার কাজগুলো সম্পন্ন করতে পারবে বা সেই দিকে আগাচ্ছে? এখন ধরেন যদি তারা সম্পন্ন না করতে পারে, তারা এইখানে একটা চাঙ্গি উঠায় রেখে দিল, সমস্যাটা কি? একটা নির্বাচিত সরকার আসবে। এখন নির্বাচিত সরকার যারাই আসবে না কেন, আমাদের কিন্তু ওই পরিমাণে ভরসা নাই যে তারা এটাকে আপহোল্ড করবে। দুঃখিত, বাট এটাই সত্য যে আমি অন্তত অতটুকু ভরসা রাখতে পারি না। বিকজ আমরা দেখি যে এদেরকে বাঁচানোর জন্য যে চেষ্টাগুলো করা হয়েছিল, তারা যারা চেষ্টা করতেছিল, তারা কিন্তু পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদের সাথে একটু লাইন ঘাট করার চেষ্টা করতেছিলেন, যে তাদের ইনডেমনিটি প্রোটেকশন, এই সমস্ত ব্যাপারে। এইটা একটা সংখ্যা। আরেকটা সংখ্যা কি, ধরেন এই যে বিচার কাজ, ওয়ারেন্ট ইস্যু করা, সেক্ষেত্রে কি আইসিটি বা সরকার তারা কি অবজেক্টিভলি যাচ্ছেন নাকি জেনারেলাইজ করে বা সাবজেক্টিভলি যাচ্ছেন? আমি এই ক্ষেত্রে আপনার সাথে কনক ভাই
কিছু স্লাইড শেয়ার করছি, যদি একটু দেখান। যে আমি এই প্রসঙ্গে মানে আসতে চাই যে ধরেন এই যে অপরাধীদের মধ্যে কিন্তু মূল কিছু অপরাধী কিন্তু এখনো তালিকাভুক্ত হয় নাই বা আসে নাই। আমি আমি আপনাকে দেখাই যে ধরেন জেনারেল মামুন খালেদ, মানে মাস্টার মাইন্ড, মানে ক্রিমিনাল মাইন্ড আর কি, সকল কিছুরই ক্রিমিনাল মাইন্ড সে। তার নাম কিন্তু এখনো আসে নাই। তারপরে ধরেন মেজর জেনারেল নাজমুল এসএসএফ এর শেখ হাসিনার সাথে শেষ দিন পর্যন্ত ছিল এবং সেই শেখ হাসিনাকে অভয় দিয়েছিল যে আমি আছি, আমি সব গুলি করে সরাই ফেলবো, আমার আর কিছু লাগবে না। তো এই নাজমুলের নাম আসে নাই। তারপরে ধরেন মাসুদ রাজ্জাক, খালেদ আল মামুন, তারপরে আমি যদি একটু বলি এই যে আমিনুল হক, যে বিডি তখন আনসারের প্রধান ছিল, এনামুল হক শামীমের ভাই, ব্রিগেডিয়ার সাজেদ, ব্রিগেডিয়ার মোয়াজ্জেম, কর্নেল ইমরান ইবনে রৌফ। তো এদের নাম কিন্তু এখনো আসে নাই। এরা কিন্তু চিহ্নিত অপরাধী, এরা কিন্তু চিহ্নিত ভাবে মানবাধিকার অপরাধে যুক্ত। তো কেন আসলো না বা কি মনে করেন আপনি, কিভাবে দেখছেন? আপনি যদি একটু প্রথম স্লাইডটা যেটা আপনি দেখালেন আপনার, সেটাতে যদি যান, জি, এই যে ধরেন আপনি এই যে ডিজিএফ এর 5 জন যেই সাবেক ডিজি যাদের নামে ওয়ারেন্ট বের হয়েছে, এদের সাথে একটা পাল্লায় নিয়ে একদিকে রাখলেন এই 5 জনকে, আরেকদিকে লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদকে রাখলেন, উনিও ছিলেন কিন্তু ডিজিএফ এর ডিজি। তাহলে কিন্তু পাপের পাল্লা, পাপের যে ওজন, সেটা এক মামুন খালেদের ওইখানে পাল্লাটা ভারী হবে। তার এহেন খারাপ কাজ নাই, অপরাধ নাই। ডিজিএফআই কে উনিই প্রথম, দেখেন আমাদের দেশে কিন্তু ডিজিএফ এর দরকার আছে, এনএসআই এর দরকার আছে, বাট নিয়মের মধ্যে থেকে, নীতির মধ্যে থেকে অপারেট করতে হবে। একটা শক্তিশালী রাষ্ট্রের জন্য সেটার অবশ্যই দরকার আছে। বাট ওনার মতো লোকের থেকেই শুরু, অতীতা হাসিনাকে, ফ্যাসিজমকে টিকায় রাখবার জন্য যেই পরিমাণে গুম, খুন এবং অন্যায় উনি করে গেছেন, সেগুলা বাকি 5 জনের থেকেও অনেক বেশি মিলাইলে। তো আমি 5 জনকে নিলাম, তাকে নিলাম না, তাকে কি আমি রাজসাক্ষী বানাচ্ছি বা অন্য কোনো ফেভার করছি? যদি তাকে নিলাম না, তাহলে বাকি 5 জনকে আমি নিলাম কেন? তাদের পাপ মিলাইলেও তো এর সমান হবে না। আমার দাবি হচ্ছে, অবশ্যই উনি যদি রাজসাক্ষী হওয়ার পরিকল্পনা করে থাকেন, অবশ্যই তাকে আওতাভুক্ত করতে হবে এই ওয়ারেন্ট, অভিযোগ এবং এই ট্রায়ালে। তেমনি ভাবে যদি নেক্সট স্লাইডটা একটু দেখেন, এখানে যেই আমরা কথা বলতেছি এসএসএফ এর তৎকালীন ডিজি মেজর জেনারেল নাজমুল, দেখেন এইখানে আমরা যদি এই ডিবি হারুন, মেজর জেনারেল কবির, শেখ সারোয়ার, মেজর জেনারেল আকবর বা বেনজির, এদের পাপগুলার থেকে কিন্তু এর পাপ কম না। আমি আপনাদেরকে একটু মনে করাই দেই, এই যে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান, যে বিজিবির হয়ে গুলি করে রামপুরাতে মানুষ মারলো, ছাত্র জনতার উপরে, নিরস্ত্র ছাত্র জনতার উপরে গুলি করলো, সেইখানে এই লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান সে এখন যে জবানবন্দি দিচ্ছে এবং যেটা আইসিটির কাছে রেকর্ডের আছে এবং বিভিন্ন কমিশনের কাছে আছে, সেটা থেকে আমরা এখন কি জানতে পারতেছি, এই যেই মেজর জেনারেল নাজমুল, দেন মেজর জেনারেল কবির এবং একই সাথে মানে এমএসপিএম সে, এরা কিন্তু এই লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানকে বলছিল গুলি চালায় মানুষ মেরে সোজা করে দিতে। এরাই আদেশ দিচ্ছিল, কিন্তু এরা কিন্তু বিজিবির কেউ না। এই সে ছিল এসএসএফ এর প্রধান, আর জেনারেল কবির ছিল এমএসপিএম। তারা সরাসরি আদেশ দিয়ে বলছে অন্য কোনো কিছু না, আমাদের কথা শুনে মারো। তো এই জিনিসগুলা কি এই তাদের কাছে রেকর্ডের আছে? তো আইসিটির কাছে আছে, গুম খুন কমিশনের কাছে আছে। তারা কেন তাহলে পদক্ষেপ নিচ্ছে না? এখানে আমার প্রশ্ন যে আমরা কি সাবজেক্টিভলি চলে যাচ্ছি? এবং এদের প্রত্যেকের ব্যাপারে প্রমাণ আছে, কে কোন ভাবে কত মানুষ হত্যা করছে। এই যে ইমরান ইবনে রৌফের ব্যাপারে আমি জানি আপনি একটা ছোট্ট এপিসোড করবেন, সে কিভাবে 14 নির্বাচন পরবর্তী 7 জনকে একসাথে মেরে ফেলছিল, সেই ঘটনার বর্ণনা, সেটাও তো আইসিটির কাছে, গুম খুন কমিশনের কাছে আছে। কোথায় বাধা? মানে ওনারা কি সাবজেক্টিভলি ঠিক করছিলেন না ঠিক আছে আমরা এই কয়জন হেভি ওয়েটকে শো করব? মাঠ পর্যায়ে যারা এগুলা করছে, সংস্থার
ভিতরে থেকে সংস্থার আদেশ আছে কি না আছে তার বাইরে গিয়ে এরা এই হত্যাযজ্ঞ, গুম খুন এবং জুলাইয়ে আমাদের উপর গুলি চালানো, হত্যা করা সেগুলো করছে। সেই জায়গাগুলোতে আইসিটি বা গুম খুন কমিশন সেগুলো তাদেরকে আনবে না কেন? এখানে এই প্রশ্নগুলা আমাদের মধ্যে আসা উচিত না। আমি আশা করব তড়িৎ এখনো সময় আছে এই ব্যাপারে পদক্ষেপ নেবার জন্য। তো এই শঙ্কাটা আমার আছে। এর বাদে আমার মনে হয় শাহনাজ যদি শাহনাজের পার্ট বলে, তারপর আমি হয়তো কভার করতে পারবো যে এইটার ইম্প্যাক্টটা কি এবং ভবিষ্যতে আমরা কার কাছ থেকে কি আশা করতে পারি। জি, আমি আসছি এই সম্বন্ধে আপনার কাছে, যে ধরেন মামুন খালেদ বা কেউ যদি রাজসাক্ষী হয়তো ভালো। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে দীর্ঘদিন ধরে আমি কাজ করার চেষ্টা করছি এই ইস্যুগুলো নিয়ে, গুম খুন, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি, এবং আমি কিন্তু বলছিলাম যে সেনাবাহিনী থেকে কেউ একজন রাজসাক্ষী কি হবেন কিনা, কারণ জেনারেল ওয়াকারের যেসব ভূমিকা তাতে একজন রাজসাক্ষী হওয়া দরকার। আমাদের সেনাবাহিনীর ভাবমূর্তি রক্ষা করার জন্যই আসলে এই অপরাধীদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। তো ক্যাপ্টেন শাহনাজ, আপনার প্রতিক্রিয়াটা একটু জানি। এই যে বিচার যে শুরু হলো, আপনার অনুভূতি কি, আপনার প্রতিক্রিয়াটা কি? কারণ আপনার সাথে ধরেন জুনিয়র লেভেল বা মিড লেভেল অনেকের সঙ্গে তো যোগাযোগ আছে, আপনার ব্যাচমেট অনেকে আছেন, সবকিছু মিলিয়ে আপনার কাছ থেকে একটু শুনি। জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে উই হ্যাভ টু কিপ অন প্রেসিং মানে অন দিস ইস্যু, ভেরি ইস্যু। কারণ এটা শুধু সেনাবাহিনীর যে ব্যাপার না। গুম খুন তো শুধু সেনাবাহিনীর সদস্যদের করা হয়েছে তা না। শত শত মানে 200-250 কেস তো এই গুম কমিশনে মানে আমলে নিয়েছেন, কিন্তু তার বাদেও অনেক অনেক সিভিলিয়ানকে এখানে ইনভলভ করা হয়েছে। তাদের পরিবারগুলো পথে বসে গিয়েছে। এখনো তারা বিচারের জন্য এই প্রান্তে ওই প্রান্তে দৌড়াদৌড়ি করছেন। সারা বাংলাদেশের মানুষ এটার দিকে তাকিয়ে। এটা শুধু মানে ক্যান্টনমেন্ট বা শুধু আমার কোর্সমেট বা আমার সমমনা মানুষদের মনোবলের ব্যাপার না। মানে এটা পুরো ফুল নেশন ইজ ইনভলভ রাইট নাও। সবাই সারাদিন এই বিষয়টাই দেখছে, এটা নিয়েই চিন্তা করছে। না, আমি আসলে উভয় পক্ষের সাথে যুক্ত। আমি যেমন ছাত্রদের সাথেও কথা বলি, সাধারণ মানুষদের সাথেও মিশি। যেহেতু আমি এখন রিটায়ার্ড, আমি একদম ঠিক ক্যান্টনমেন্টের ভেতরে থাকি না, আবার ক্যান্টনমেন্টের কোর্সমেট বা সিনিয়র জুনিয়র অনেকের সাথে তো কথাবার্তা হয়। তো ওভারঅল আমি যেটা বলবো যে সেনাবাহিনীর মধ্যে অ্যাটলিস্ট মিড লেভেল বা আমাদের সমসাময়িক যারা আছে সেখানে থেকে মনে হয় যে তারা মুখ ফুটে বলতে পারছে না, কিন্তু তারাও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এটা আমার অনেস্ট রিয়াকশন মনে হয়েছে। কিন্তু তারা যে এখানে স্বস্তি পেয়েছে বা এটা যে তারা সরাসরি সামনে গিয়ে কাউকে বলতে পারবে সেরকম একটা অবস্থানে তারা নেই। কারণটা কি, মানে প্রথম দিক থেকেই তারা বিশ্বাস করে আসছিল যে না, এদেরকে আমার ওন করতে হবে, তারা আমাদের ব্রাদার। কিন্তু যখন গুম খুনের প্রমাণ তারা দেখতে পাচ্ছে, গুম খুন কমিশন কিভাবে কাজ করে, তারা তো প্রমাণ সহকারে কাজ করেছে। এখানে সার্ভিং অফিসারেরও আছে, তাই না? তাদেরও এভিডেন্স তারাও দিয়েছে, রিটায়ার্ডও দিয়েছে, এবং এগুলোর বাইরে তো একটা আন্তর্জাতিক তো কিভাবে কাজ করে, তখন তারা দেখতে পাচ্ছে না যে সত্যি সত্যি এই ব্যাপারগুলোতে প্রমাণ আছে এবং এত নির্মম ভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে। এগুলো যখন জাতির সামনে তাদের সামনে আসছে, তারা নিজেরাও রিয়েলাইজ করছে যে এই লোকগুলিকে তাদের ডিজোন করতে হবে। এবং এটা নিয়ে আমি গতকালকে একটা অ্যানালজি দিলাম যে প্রথম দিক থেকেই দেখেন, আপনার জুলাইয়ের পর থেকেই ঠিক পার্টিকুলারলি এই গ্যাংটাকে মানে মনে হয় যেন একটা মাফিয়া গ্যাং এর মতো, সরি বাট ব্যাপারটা কিন্তু ওরকমই দেখা যাচ্ছে যে সিনিয়র এসেলেন একটা গ্রুপ যারা আওয়ামী লীগের সময় ইলেক্টেড ছিলেন, তারাই যেন সবকিছু চালাচ্ছিলেন। আপনি এখনো আমি যেটা লাস্ট খবর পেলাম, আমাদের সমসাময়িক কয়েকজন বলেছেন যে এখনো কিন্তু প্রমোশন বোর্ডে এই আওয়ামী লীগের যে ব্যক্তিরা মানে যারা সিলেক্টেড ছিলেন, ওনারাই কিন্তু এখনো সিলেকশন প্রসেস দিচ্ছেন এবং ওনাদের সিদ্ধান্ত দিচ্ছেন। এটা আমাদেরকে সরাসরি কিছু অফিসার বলেছেন। তাহলে এটা কেন হবে?
তারপরে আমাদের আগের যে জেনারেল, এই কথাটা মোস্তাফিজ স্যার বলছেন, আমাদের আগের কিছু বিতর্কিত জেনারেল তাদের ছেলেরা এখনো ইয়েতে সার্ভ করছে, সেনাবাহিনীতে সার্ভ করছে সেটা ঠিক আছে, কিন্তু তাদের যে ইন্টেনশন বা তারা কি রাইট ট্র্যাকে কাজ করছে কিনা, তারা কি ক্লিয়ার অফ কিনা, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা ঠিক শিওর না। এগুলো নিয়ে একটা গুঞ্জন কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের সমসাময়িক অফিসারদের মধ্যে আছে। তো ওভারঅল ওদের ব্যাপারটা হচ্ছে যে এখন এরকম যে হ্যাঁ, আমরা ডিজন অবশ্যই করি তাদেরকে, তবে ওই যে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হবে, আমাদের অসম্মান হবে কিনা, এই জায়গাটার ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি একটা অ্যানালজি টেনেছিলাম গতকালকে, সেটাকে বলি। ধরেন একটা গ্রামের মধ্যে একটা লোক চুরি করেছে পাশের গ্রামে। তো পাশের গ্রামে চুরি করে যখন আসলো, তখন আমার গ্রামের মোড়ল বলছে যে এই লোকটা যে চুরি করেছে এটা তোমরা কাউকে বলবে না, কারণ কি এটাতে আমাদের গ্রামের দুর্নাম। হ্যাঁ, মানে সেনাবাহিনীর অবস্থাটা কিন্তু এটাই হচ্ছে, গ্রামের দুর্নাম। মানে প্রথম দিকে তারা ব্যাপারটা, সেনাবাহিনী আমার অহংকার, সেনাবাহিনী আমার মানে যে চুরি করেছে তাকে সেভ করো আমার দায়িত্ব, প্রথম দিকে ব্যাপারটা এরকম ছিল। এবারে আরো কিছু ভালো অফিসার মানে মানে ধরেন ভালো কিছু লোক, ওই গ্রামের সেই লোক ওই লোকটাকে বাধা দিতে চেষ্টা করেছে, তাদেরকে বলেছে যে না তুমি চুরি করো না। ওই লোকটাকে আবার তারা গ্রাম ছাড়া করলো, মোড়ল বললো না না না, এ আমাদের বন্ধু না, ওকে গ্রাম ছাড়া করো। আবার এই কালপিটদেরকে রক্ষা করার জন্য উনি ফান্ড কালেকশন করতে চায়, যে যত এদেরকে বাঁচানোর জন্য যত বড় লয়ার দরকার আমি দিব। তা আপনার কাছে জিনিসটা শুনে কি মনে হচ্ছে, ইজ ইট এ রাইট পিকচার? কারণ ওই লোকের চুরি সম্পর্কে তো সারা দুনিয়াই জানে। আপনি যদি ওই লোকটাকে ধরিয়ে দেন বাকি গ্রামবাসীরা, তাহলে আপনারা কলঙ্ক মুক্ত হবেন। কিন্তু আপনারা যদি ওটা চেপে যান, তাহলে সারা বিশ্ব জানবে যে এই গ্রামের সবাই চোর, এইটাই জানবে। তবে এই যে সিম্পল ম্যাথ অ্যানালজিটা, এটা আমি কাউকে বুঝাতে পারি না যে আরেকজনের চুরির দায় আমি কেন ঘাড়ে নেব? ভাই তুমি কয় টাকা বেতন পাও, তুমি কিভাবে দেশের সেবা করো? তুমি তো চুরি করো না, ম্যাক্সিমামই তো করো না। যারা করে হাজার কোটি টাকা কামিয়ে ওনারা ওনাদের বাড়ি গাড়ি ঠিক করে ফেলছেন, উনাদেরকে বাঁচাতে গিয়ে তোমরা কেন চোর হচ্ছ? সারা দেশের মানুষ তো তোমাদেরকে চোর বলছে, এবং এটা আমার গায়েও লাগছে। ইউ ডিজোন দোজ থিপস। তারা তোমাদের কেউ না, তারা ইউনিফর্মে কেউ হতে পারে না। যারা মহিলাদেরকে তুলে এনে অ্যাবিউজড করে, যারা 15 দিন একটা লোককে ঝুলিয়ে পিটাতে পারে, হাড্ডি ভেঙে ফেলতে পারে অমানবিক ভাবে, দিনের পর দিন এই ছোট ছোট খোপে এদেরকে রাখতে পারে, এরা কি মানুষ? এরা মানুষ মানে ইউনিফর্ম পরা তো দূরের কথা, মানুষ কিনা আমার সন্দেহ আছে। তাদেরকে কি কারণে আপনি অন করবেন, তাদেরকে কি কারণে লয়ার দিয়ে আপনারা বাঁচানোর কথা বলবেন, তাদের জন্য আপনি ফান্ড কালেকশন করবেন, এটা তো আমার মাথায় আসছে না। তো একইভাবে আমি যেভাবে চিন্তা করি, আমি মনে করি আমার সমসাময়িক অফিসাররা এভাবেই চিন্তা করে। হয়তো তারা অনেক সময় বলতে পারে, হয়তো বা তারা অনেক সময় বলতে পারে না, বাট ওভারঅল এটা একটা শান্তির সুবাতাস বইছে বলে আমি মনে করি। একটা ভালো দিকে যাচ্ছে, কারেক্ট দিকে গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে। এখন সবার একটাই চিন্তা, আসলেই কি গভর্নমেন্ট তাদেরকে ধরে দেখাতে পারবে কিনা। রাইট।